ঐকমত্য কমিশনের সুপারিশে উল্লেখযোগ্য একটি উচ্চকক্ষ, 100 সদস্যের উচ্চকক্ষের সবারই ঐকমত্য ছিল, কিন্তু সেখানে উচ্চকক্ষে পিয়ারের ঐকমত্য ছিল না। বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, আরও কয়েকটি দলের ছিল, কিন্তু ঐকমত্য কমিশন সেটি সুপারিশ করেছে উচ্চকক্ষে পিয়ারের, যেটি আপনাদের প্রস্তাব ছিল, জামাতের সহ আরও কয়েকটি দলের ছিল। আরও এরকমের বেশ কিছু প্রস্তাব রয়েছে যেটি ঐকমত্য কমিশনের সনদে ছিল না, জুলাই সনদে, কিন্তু এখন প্রস্তাব এসছে। দিন শেষে কি যে আপনাদের বিজয় হলো এমন? আপনাকে ধন্যবাদ। আমাদের বিজয়ের প্রশ্ন না, এটা তো বাংলাদেশের জনগণের, যদি বিজয় মনে করেন তাহলে এটা বাংলাদেশের জনগণের বিজয়। আমি এখানে আপনাকে একটু শুধরে দিতে চাইবো যে উচ্চকক্ষ মানে এজেন্ডায় ছিল, পিআর ছিল না। ব্যাপারটা কিন্তু এরকম না। উচ্চকক্ষে পিআর এইটা ছিল এজেন্ডা, আর বিএনপির 31 দফায় আছে উচ্চকক্ষ, সেটা বিএনপির দলীয় দাবি। কিন্তু কমিশন যে সকল প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে সেখানে ছিল এটা যে আমাদের একটা আপার হাউস লাগবে এবং আপার হাউস লাগবে পিআরে। বরং দলগুলো বলেছে যে যদি আপার হাউস পিআরে না হয় তাহলে আপার হাউসই দরকার নাই, এই ধরনের কথা এসেছে। কিন্তু বিএনপির এখানে নোট অফ ডিসেন্ট ছিল, আপার হাউসে পিআর বিএনপি পক্ষে ছিল। নোট অফ ডিসেন্ট আছে, সেটা থাকতে পারে। বিএনপির অনেকগুলো মেজর বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তো মৌলিক সংস্কার বলতে আমরা যেটা বুঝি, এই কমিশন কাজ শুরু করেছে যে অনুমানের উপর দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তিটাকে আমরা নির্মূল করব। তো সেটা করার জন্য যে সকল বিষয় ম্যান্ডেটরি, সেটার মধ্যে একটা হচ্ছে সংবিধান সংশোধনের একচেটিয়া ক্ষমতা সরকারের কাছ থেকে, মানে এটা লাগাম টাটানিয়ে ধরতে হবে। এবং আপনার কাছে আপার লোয়ার হাউসে, মানে যেটা আগে শুধু একটা এক কক্ষ বিশিষ্ট সংসদ ধরতে গেলে সেখানে আসনের 2/3 আছে, মানেই যেটা আবার কিনা ভোট পার্সেন্টেজে লেস দেন 40% থাকলে আপনি সংবিধানে যে কোনো সংশোধনী করে ফেলতে পারতেন। এই যে ধরেন আজকে আমরা যে এখনো 28 তারিখে আছে, 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবরের কথা মনে করে দেখেন, এই লগি বৈঠার তাণ্ডব আজকে সারাদিন ব্যাপী ঢাকা শহরে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ঘটনাটা কি? লগি বৈঠা কেন হলো? বিএনপি 14 সংশোধনী করেছিল, নিজেদের পছন্দের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাবে। এই কারণে বয়স 65 থেকে 67 করলো। এই যে আপনার কাছে 2/3 আছে আর আপনি জিনিসটা করে ফেললেন, ফলাফল কি হয়েছে? লগি বৈঠার তাণ্ডব হয়েছে বাংলাদেশে, লাশের উপর নৃত্য হয়েছে, 1/11 এসেছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদ এসেছে। বিএনপি সংশোধনী করেছে, বিএনপি ভিকটিম হয়েছে। তাহলে এবারকার এজেন্ডার একটা প্রধান এজেন্ডা ছিল, এবারকার আলোচনার সংস্কারের, যে এই যে সংবিধানের একচেটিয়া ক্ষমতা কাঠামো বা একচেটিয়া যে সংশোধনী করার যে ক্ষমতা, এটাকে পরিবর্তন করতে হবে, এটাকে চেক দিতে হবে। দেওয়ার উপায় কি? আপার হাউসে পিআর করেন, তাহলে বিভিন্ন দলের যে পার্সেন্টেজ অফ ভোটস আছে এটা গিয়ে জমা পড়বে, এবং তখন আপনি তাদেরকে ছাড়া সংবিধান সংশোধনী করতে পারবেন না। যদি ভালো সংশোধনী হয় সবাইকে নিয়ে করবেন, খারাপ সংশোধনী হলে সবাই মিলে আটকে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে ইস্যু। এখন এখানে বিএনপি রাজি হচ্ছে না, নোট অফ ডিসেন্ট আছে তাদের, সেটা তাদের থাকতে পারে। কিন্তু সাধারণত ধরেন এই যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা কিন্তু প্রস্তাবে ছিল, পরবর্তীতে এটা এখন নাই কেন? এটা ইভেন নোট অফ ডিসেন্ট হিসেবে উল্লেখ নাই কেন? কারণ এটাতে কেউই একমত হয় না, দ্যাট ইজ গন। কিন্তু যেটা ব্যাপারে সবার একমত আছে, 2-1 যদি দ্বিমত থাকে, তার মানে হচ্ছে যে আমার দ্বিমত আছে বাট ইউ প্রসিড। নোট অফ ডিসেন্ট মানেই কিন্তু যে আপনার, মানে এটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কারো দ্বিমত থাকতে পারে। তাহলে সেটা এখন আমরা চূড়ান্ত ফয়সালা কে করবে? ফয়সালা তো করতে হবে। ফয়সালার জন্য আমরা বলছি যে এটা আপনি যদি জুলাই সনদের উপর যদি জনগণ গণভোট দেয়, তাহলে গণভোটের উপরে তো আর দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না। সিম্পল, মানে জুলাই সনদের উপরে জনগণ ভোট দিচ্ছে, এবং পুরো জুলাই সনদের উপরে কিন্তু গণভোটটা হচ্ছে না। গণভোট হচ্ছে, আপনি দেখবেন যে সংবিধান সংস্কার আদেশ এভাবে বলা হচ্ছে, সংবিধান সম্পর্কিত বিষয়গুলোই আপনি গণভোটে নিয়ে যাচ্ছেন। সেখানে যদি জনগণ এটাকে অনুমোদন করে, দ্যাট মিনস জনগণ আপার হাউসে পিআর চায়, তাহলে এটার উপর কি দলীয় মতামত প্রাধান্য পাবে? এটাকে তো হয় না। মানে আমরা 4 জন আছি, আপনি বললেন যে, বা আমি বললাম যে আমার নোট অফ ডিসেন্ট আছে, তাদের কি সিদ্ধান্ত আটকে থাকবে? আটকাবে না, যদি আপনারা 3 জন একমত হন। এখন বিএনপি এটাকে একটা অন্যরকম ব্যাখ্যা দেয়, এবং এটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাখ্যা, সবাই তো এর সাথে একমত না। বেশিরভাগ দল, ইনক্লুডিং বিএনপি যারা এলাই, তারা পর্যন্ত আপনি দেখেন, আপনার কাছে জুলাই সনদ আছে, আপনি দেখেন বেশিরভাগ দল তো আপার হাউসে পিআরের ব্যাপারে একমত। তাহলে একটা দলের কারণে কি এটা হবে না? একটা কিংবা আরো বিএনপির কাছে 1-2টা সিটের অনুগ্রাহী, এই সমস্ত 2-1টা দলের কারণে হবে না? এটা তো হতে পারে না। এবং আমরা বলেছি যে আপার হাউস, বিএনপি বারবার এটা রেফারেন্স দেয়, আমাদের 31 দফায় আপার হাউস আছে। তো আপনাদের আপার হাউস যদি আমরা এটা লোয়ার হাউসের রেপ্লিকা করি, ওই সংরক্ষিত মহিলা আসনের মতো, এটা কি কাজে আসবে? শুধু রাষ্ট্রের পয়সা খরচ হবে। এই কারণে আমরা বলেছি যে আপার হাউস দরকার এবং আপার হাউসে পিআর দরকার। ঠিক আছে, সেইখানে ক্ষেত্রে আরেকটি যুক্তি আছে, আমি একটু ছোট করে আপনার কাছে সেটিও জানতে চাই। আজকে সালাউদ্দিন ভাইও সেটি বলেছেন। সেই যুক্তিটি হচ্ছে যে যেহেতু আপার হাউসে যারা আসবেন তারা সরাসরি জনগণের নির্বাচিত ভোটে আসবেন না, ফলে সংবিধান সংস্কারের মতো বিষয়ে তাদের মতামত নেওয়াটা যুক্তিসঙ্গত হবে। এই কথাটা ঠিক বুঝতে পারি না। যেমন ধরুন প্রধানমন্ত্রী কি বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে ক্ষমতায় আসেন?
তিনি তো সংসদ সদস্য হিসেবে আসেন, তারপর তাকে সংসদ সদস্যরা নির্বাচিত করে। তাহলে এখানেও তো এই যে আপার হাউসে পিআর, এটা পৃথিবীর বিভিন্ন দেশে সংশোধনে সে তো সংসদ সদস্য হিসেবেই ভোট দিতে তো পারে। তারাও তো এক ধরনের সংসদ সদস্য। আপনি তো আপার হাউসকে একটা হাউস করছেন এবং তাদেরকে তারা তো নমিনেটেড বাই দি পিপল, কারণ তাদের নমিনেশন তালিকাটা আপনি আগে প্রকাশ করেছেন এবং সেটা আগে প্রকাশ করেছেন এবং আগে প্রকাশ করার পরবর্তীতে পিপল তো এটা দেখে ভোট দিয়েছে আপনাকে এবং আপনি তাদেরকে সিলেক্ট করেছেন। তাহলে তারা কেন জনপ্রতিনিধি না? এবং এই পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন হয়, তাহলে তারা কি অনির্বাচিত সরকারের মধ্যে আছে? এইটা যুক্তি হিসেবে খুব ভালো যুক্তি হবে না।